নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। কৈলাসহর বিমানবন্দর চালু করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। এই ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন করেন কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা। দীর্ঘ ৩২ বছর পরিত্যক্ত থাকার পর কৈলাসহরের বিমানবন্দর চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে পুনরায়। এক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন সোমবার। প্রতিনিধি দলে ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডাইরেক্টর সন্মুখ যুগানি, আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের অথরিটি ডাইরেক্টর। বর্তমান কৈলাসহর বিমানবন্দরের পরিকাঠামো, দৃশ্যমানতা, জমি অধিগ্রহণ বিষয়সহ প্রাথমিক পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলটি। বিভিন্ন বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে কি ধরনের পরিষেবা চালু হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডাইরেক্টর সন্মুখ যুগানি। Seven states of Northeastern states. As a RED, myself and my team has come for a visit of Kailashahar Airport to see the basic fundamental infrastructure available here along with the government of the officials. In turn, the preliminary observations are made and we are categorically taking up Kailashahar Airport for development, and we are seeing the feasibility of which type of operations can be taken up for future planning. So accordingly we will finalize after discussion in consultation with the state government. সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শনের পর কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু হওয়ার প্রক্রিয়া অনেকাংশেই গতি পেল বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার দাবিতে রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন জারি রয়েছে দীর্ঘদিন ধরে। রাজ্যে দলের সরকার প্রতিষ্ঠিত হলে কৈলাসহরের বিমানবন্দর চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। বর্তমানে রাজ্যে ও কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতাসীন, ফলে অবিভক্ত উত্তর জেলা ও পার্শ্ববর্তী আসাম রাজ্যের কাছাড় জেলার সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের দাবি ভারতীয় জনতা পার্টির সরকার বাস্তবায়িত করবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নীরবে কিন্তু দ্রুত বাড়ছে কোভিড সংক্রমণ। সোমবার 1000 ছাড়িয়ে গেল দেশে সংক্রমণের সংখ্যা, জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশেষ করে মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, কেরল ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে দেখা যাচ্ছে সংক্রমণ বৃদ্ধির চিত্র। করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই কেরালা, অন্ধ্রপ্রদেশ বাধ্যতামূলক করা হয় মাস্ক, জারি করা হয় গাইডলাইন। এবার একই পথে হাঁটল কর্ণাটক সরকারও। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করা হয়েছে বাধ্যতামূলক। সেই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে শিশু, বয়স্ক, সন্তান সম্ভবা ও প্রসূতিদের জন্য মাস্ক পরা। এই ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। কেন্দ্রের রিপোর্ট অনুসারে সোমবার 1000 ছাড়িয়ে গেলেও দেশে সংক্রমণের সংখ্যা। দেশে এই মুহূর্তে কোভিড আক্রান্তের সংখ্যা 1009 জন। 19 মের পর থেকে দেশে সংক্রমণ বেড়েছে 750। চিকিৎসকদের মতে এটি ওমিক্রনের একটি নতুন ভেরিয়েন্ট। তবে এই ভেরিয়েন্টটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। আক্রান্তদের মধ্যে সাধারণত হালকা উপসর্গ দেখা যাচ্ছে, যেমন মাথা ব্যথা, গলা খুসখুসে, জ্বর, সর্দি, পেট ব্যথা। বেশিরভাগ রোগী 4 দিনের মধ্যেই সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। এই ভাইরাস দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে। নতুন ভেরিয়েন্ট তৈরি হলেই সংক্রমণ আবার বাড়তে শুরু করে বলে দাবি বিশেষজ্ঞদের। করোনার এই প্রকারভেদ প্রতি কয়েক মাস অন্তর অন্তর রূপ পরিবর্তন করে ফিরে আসবে এবং মাঝে মাঝে সংক্রমণের হার বাড়াবে, কিন্তু এতে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা নেই বলে জানিয়েছেন দিল্লির আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের বিশেষজ্ঞরা। ভারতে এখনো পর্যন্ত কোভিড সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও দেখা যাচ্ছে কিছুটা ঊর্ধ্বগতি। দেশে 257-এরও বেশি সক্রিয় সংক্রমণ রয়েছে বর্তমানে। তবে বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন চিকিৎসকেরা।
ভারতের পাশাপাশি অন্যান্য এশীয় দেশগুলিতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতের মতো দেশে বিগত কয়েক সপ্তাহে দেখা যাচ্ছে নতুন করে সংক্রমণ বৃদ্ধির ট্রেন্ড। বহু মানুষ জ্বর, সর্দি, কাশি নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন প্রতিদিন। এই কারণেও কোভিড সদৃশ্য উপসর্গের কেস বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সার্বিকভাবে এখনো নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভিড়ের জায়গায় গেলে মাস্ক ব্যবহার, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা অথবা স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উপসর্গ দেখা দিলে বাড়িতেই থাকা ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নিদান দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আঞ্চলিক দল বা রাজনৈতিক দল নয়, একমাত্র কংগ্রেসই পারবে জনজাতিদের উন্নয়ন করতে বলে দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরায় আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ত্রিপুরায় আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে। বিভিন্ন আঞ্চলিক এবং রাজনৈতিক দল নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আদিবাসীদের ব্যবহার করে গিয়েছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিগত দিনে আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে কংগ্রেস। বর্তমানে আদিবাসীদের দাবি দেওয়া নিয়ে চিন্তাভাবনা করে কংগ্রেস ছাড়া আদিবাসী সম্প্রদায়ের কখনো উন্নয়ন সম্ভব নয়। কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দল আদিবাসীদের নিয়ে খেলা করেছে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। খেলা হয়েছে রাজ্যে, নানা আঞ্চলিক দল, নানা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে গেছে। আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন, উনি অকপটে স্বীকার করলেন, যা করেছে কংগ্রেসই করেছে। আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না। সবাই ইউজ অ্যান্ড থ্রো, সবাই আমরা দেখেছি। কাজে আঞ্চলিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না। এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয়, তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না। এডিসি এলাকায় আসন বৃদ্ধি, এডিসি সম্প্রসারণ এবং সশক্তিকরণের ক্ষেত্রে কংগ্রেসের মতো ভূমিকা কেউ নিতে পারেনি বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গঠন থেকে 17 থেকে 20টা আসন তা বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে, কাজের অধিকার, বনাধিকার আইন, খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি। কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে ত্রিপুরা জাতিগোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন, এখনো কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করে, আগামী দিনও করবেন। কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ত্রিপুরার প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন ভারতীয় জনতা পার্টির বিজেপির উপর তীব্র আক্রমণ শুরু করেছেন। অভিযোগ করেছেন যে তারা ত্রিপক্ষীয় চুক্তি, যা উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা চুক্তি নামে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মথার চুক্তিকে নিছক নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করে ত্রিপুরার আদিবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুধু তাই নয়, উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে 5ই মার্চ 2020 তারিখে সংসদে পেশ করা 125তম সংশোধনী বিল পেশ হওয়ার 5 বছর অতিবাহিত হওয়ার পরেও বিলটি আইনসভা থেকে পাশ না হওয়ার বিষয়টি নিয়েও বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল হকার্স কর্নার। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। সময়মতো ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকাবাসীদের মধ্যে। সাথে সাথে দমকল বাহিনীর ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দেখছি আমরা দোকানদারের দিকে দিয়ে আগুন দেখতেছি জলটা
ভ্যাকসিনেশন সবাই ফোন করা হয়েছে সবাই ক্ষতি হচ্ছে আমরা আজকে দিনে হওয়া নেই আজকে আমরা জনসাধারণ দেওয়া নেই আমরা চলে গেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।